আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিচার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ আনন্দ পাঠের দ্বিতীয় গল্প জিত। চলো আমরা ভিডিওটি শুরু করি। জিত লিখেছেন জসিমউদ্দিন। চলো গল্পটি একটু পড়ি। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব। কোনোদিন খায়, কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালায়, কাপড় বুনায়, কি বা তাহাদের আয়। আগেরকার দিনে তাহারা বেশ উপার্জন করিত। তারা হাতে একখানা শাড়ি পাইবার জন্য কত বাদশাহজাদিরা, কত নবাবজাদিরা তাদের উঠানে গড়াগড়ি পারিত। তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুননে করতে বছরের বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই বা যত্ন লইতে হইত। রাত থাকিয়া উঠিয়া তাদের বউ চরকা লইয়া ঘট ঘট ঘর ঘর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া 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 চোখের নজর আসে না এমন সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলা আলো আঁধারের মতো সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়া পড়িত তখন তারা সুতা তেমন মূল্যায়ন হতো না। তাতে আবার সেই সুতা নানা রকমের রং মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়ে ধরিয়া ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকায় সেই সুতা তাতে পরাইয়া কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনিত। সেই শাড়ির ওপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখে রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত ভেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সে শাড়ির ভাঁজে ভাঁজে কত গুল বা বক আলি আর কত লোবান্য কন্যার কাহিনী ছড়িয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর। কমলি ফুল, গোলাপ ফুল, মানকুশি, বাসনমনন, মধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলোর নাম শুনায় কান জুড়িয়ে যায়। কিন্তু কিসের কি হইয়া গেল। দেশে রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল, বিদেশি বণিক আসিয়া শহরের কাপড় কল বসাইল। কলের ধোঁয়ায় ওপর শোয়া হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমন সস্তা তেমনি টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায় তাঁতি কাপড়কে আর কিনতে চায় না। হাট হইতে নকশি শাড়ি ফিরিয়া আনিয়া তাঁতি কাঁদে। শূন্য হাড়িতে চাল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলিয়া গেল। এখানকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলে তৈরি মোটা সুতার কাপড় বুনে। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাতে কোনো রকম শুধু বাঁচিয়া থাকা যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারিলাম না। এত করিয়া তোমাকে বলি হাটে যাও, ভালো মতো একটি মাছ কিনে আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর কয়, এই সামনে হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটি মাছ কিনে আনিব। সে হাট যায়, পরের হাট যায়, আরও এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনে আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়া ধরিল, এই হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রহিল পড়িয়া তোমার চরকা, রহিয়া পড়িল তোমার নাটাই, আমি আর নলি কাটিব না, রহিয়া পড়িল তোমার শলা, আমি আর তেনা কারাইব না। শুধু শাক ভাত আর শাক ভাত খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল। তাতে যদি পেট ভরিয়া খাইতে পারতাম। তাতে কি আর করে। একটা ঘষা পয়সা ছিল, তা লইয়া তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দস্ত করিয়া সে ঘষা পয়সাটা দিয়া তাঁতি 3টি ছোট মাছ কিনিয়া আনিল। মাছ দেখে তাঁতির বউ কি খুশি, আহাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত গুমর করিয়া সে মাছ কুটিল, যেন সত্য সত্য একটি বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল।
তাঁতি আর তার বউ খাইতে বসলো। 3টি মাছ, কে 2টি খাবে আর কে 1টি খাবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতির বউকে বলে, দেখো রোদে ঘামিয়ে কত দূরের পথ হাঁটে এই মাছ কিনে আনিয়েছি, আমি 2টি মাছ খাই, তুমি 1টি খাও। বউ বলে, উহ, তাহা হইবে না, এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিলাম, আমি 2টা মাছ খাবো। তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরো কথা ওঠে, তর্ক বাড়িয়ে যায়, সে সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না। কে 2টি মাছ খাইবে আর কে 1টি মাছ খাইবে, অনেক বাধা অনুবাদ, অনেক কথা কাটাকাটি, রাত অর্ধেক হইল। তখন দুজনে স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে, যে আগে কথা বলিবে সে 1টি মাছ খাবে। তাতে একদিন তাঁতি এদিকে মুখ ঘুরিয়া, তাঁতির বউ ওদিকে মুখ ঘুরিয়া শুইয়া রহিল, থালা ভরা ভাত তরকারি পড়িয়া রহিল। রাত কাটিয়া ভোর হয়, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হয়, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। দুপুর কাটিয়া সন্ধ্যা হলো, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বেলা যখন পরপর আকাশের কিনারায় সাজের কলসি ভর ভর, পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটখটও শুনি না, চরকায় ঘর ঘরও শুনি না, কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইল কি হয়, কারো কোনো ক্ষতি করে নাই কোনোদিন। একজন বলিল, চলো ভাই দেখে আসি, ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই, ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখল তাঁতি আর তাঁতির বউ শুইয়া আছে, নড়ে না চড়ে না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতির বউ মরিয়া গেছে, এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর গোলাপ মাখাইয়া কাপন পরে এদেরকে একে কবরে দাফন করি। গোরস্থানে যেখানে হইতে 1 মাইল দূরে, এই অবেলায় কে সেখানে যাইবে? পাড়ার 2জন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে, গোরস্থানে মুর্দা আনিয়া নামাইনা হইল। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন। তার নির্দেশ মতন কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করা, কাপন পরানো, সেই কবরের মধ্যে শোয়া দেওয়া হইল। তারপর তাহারা কথা বলে না, তাহারা বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল, তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগলো, তখন বাঁশ খুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, তুই 2টা খা, আমি 1টা খাবো। সঙ্গে ছিল 2জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল নিশ্চয় ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গে 2জন লোক মনে করিল তাঁতি যে তার বউকে 2টা খাইতে বলিল, নিশ্চয় সে তাদের 2জনকে খাইতে বলিল। তখন তারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করিলেন তাঁতি নিজেকে আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে শোয়া হইয়া মারিলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলে গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটির উপরে দিল ছুট। ঘোড়া যত চড়ে সে দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তাহার পিঠে দাঁত কষিতেছে। তখন তিনি আরো জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরো জোরে জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিলেন। পরবর্তীতে লেখক পরিচিতি। জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে পল্লী কবি হিসেবে তিনি বিশেষভাবে খ্যাত। জসীমউদ্দীন কবিতায় গ্রাম বাংলার রূপ, সাধারণ মানুষের জীবনের ছবি প্রতিফলিত হয়েছে।
সহজ সরল ভাষা আর স্বাবলম্বীর ছন্দে নকশিকাঁথা মাঠ, সজনবাতিয়ার ঘাট, রাখালি, ধানক্ষেত ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্য। কবিতা ছাড়া তিনি গল্প, ভ্রমণকাহিনী, স্মৃতিকথা, নাটক, গীত ও প্রবন্ধ বই রচনা করেছেন। শিশুদের জন্য লিখেছেন ডালিম কুমার নামে একটি অসাধারণ বই। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য জসীমউদ্দিন বিভিন্ন পুরস্কার ও সম্মান পান। তিনি ২১শে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৭৬ সালে খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়। পাঠ পরিচিতি মূল ভাব। এক তাঁতি আর তাঁতির বউ তাঁত চালিয়ে সুখে শান্তিতে বসবাস আসছিল, কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কল আসতে তাঁতিদের কাপড় আর কেউ কিনতে চাইল না। ফলে তাঁতি পরিবার বড় অভাবে পড়ল। এত অভাবের যে তারা ভালো করে খেতে পায় না। বউয়ের আবদার বাধ্য হয়ে অভাবের সঙ্গে তাঁতে হাট থেকে ৩টি ছোট আকারের মাছ নিয়ে আনেন। শখ করে তাঁতির বউ তা রান্না করে। দুজনে খেতে বসলে তাদের মধ্যে কথা উঠল, কে দুটি খাবে, কে বা একটি খাবে। পরে মীমাংসা হলো, তারা চুপ করে থাকবে, সে আগে কথা বলবে, সে একটি খাবে। এমন জেদ ধরল দুজনে যে কেউ কথা আর বলে না। মরে যাওয়া জোগাড় হলো। তাদের পাড়া প্রতিবেশী মনে করলো দুজনে বিছানায় মৃত্যু অবস্থায় পড়ে আছে। তাদের কবরস্থানে নিয়ে যাওয়া হলো। খবর খুঁড়ে গোর দেওয়া হচ্ছে। এমন সময় তাঁতি তুই দুইটা খা, আমি একটা খাবো বলে লাফিয়ে দিয়ে উঠলো। যারা গোর দিতে গিয়েছিল মুর্দার কথা বলছে দেখে তারা ভাবলো এরা ভূত হয়ে গেছে, তাই সবাই দৌড়ে পালালো। পরে তাঁতি ও তাঁতির বউ বাড়িতে ফিরে ভাত খেতে বসলো। অনবসর জেদ যে মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যায়কেও সমস্যায় ফেলে দেয়, গল্পটি এ সত্য প্রকাশিত হয়েছে। এখানে শব্দ অর্থ আছে। জিদ অর্থ একঘেয়ামি, চরকা মানে সুতা কাটার যত্ন, মোলাম মানে মোলায়ন, গুলের বক আলি অর্থাৎ বাক আলির ফুল, বণিক ব্যবসায়ী, সোয়ার অর্থ আরোহণ করা, টেকসই মজবুত, নাটাই মানে যে চরকি বা শলাকার সুতা জড়ানো হয়, শলা কাঠি, নলি সুতা জড়াবার ছোট নল, তেনা কাপড়ের টুকরা, ঘষা পয়সা ক্ষয়ে যাওয়া পয়সা, হাত দেয় আটখানা, ভীষণ খুশি হওয়া, গুমর গর্ব, বাদ অনুবাদ, তর্ক বিতর্ক, পরিপাটি, সাজানো গোছানো, মীমাংসা বিবাদ বা সমস্যা সমাধান, মুরাদা মানে মৃত্যুদেহ। পরবর্তীতে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। ১ ক, তাঁতির কাপড় কদর কমে গেল কেন, ব্যাখ্যা করো। উত্তর, আগের দিনে তাঁতিদের তৈরি কাপড় অনেক কদর ছিল। তখন রাজকুমারী বা নবাবজাদিরা তাঁতিদের বাড়িতে ভিড় করতেন তাদের হাতে বোনা সূক্ষ্ম শাড়ি পাওয়ার জন্য। একটি শাড়ি বুনতে কয়েক মাস এমনকি ১ বছরের বেশি সময় লাগলো। তাঁতির বউ অনেক ভোরে উঠে অত্যন্ত যত্ন করে সুতা কাটতেন। কিন্তু সময়ের পরিবর্তনে এবং আধুনিক কলকারখানা হওয়ার ফলে কম সময় এবং কম খরচে অনেক কাপড় উৎপাদন শুরু হয়। ফলে তাঁতিদের হাতে বোনা অতি সূক্ষ্ম ও দামি কাপড় চাহিদা কমে যায়। তাদের আয়ের পথ বন্ধ হয়ে যায় এবং তারা অভাবের মুখে পড়ে। মূলত যান্ত্রিক সভ্যতার প্রভাব ও মানুষের রুচির পরিবর্তনের কারণে তাঁতির কাপড়ের কদর কমে গিয়েছিল। ১ খ, জিদ গল্পে বর্ণিত তাঁতি বইয়ের জিদের দিকটি বর্ণনা কর। উত্তর, জিদ গল্পে তাঁতি ও তার বইয়ের অদ্ভুত এক জেদ বা একঘেয়ামি দেখা যায়। একদিন তাদের ঘরে ৩টি ছোট মাছ আনলো। কে দুটি খাবে আর কে একটি, এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হয়। কেউই হার মানতে রাজি নয়। তাঁতির বউ জিদ ধরে বসে থাকে যে সে ২টি মাছ খাবে। এই জেদ মেটাতে তারা সিদ্ধান্ত নেয় যে আগে কথা বলবে সে একটি মাছ পাবে। যে তুচ্ছ মাছ নিয়ে তাদের জেদ এমন পর্যায়ে পৌঁছায় যে তারা দিন রাত পার করে দেয়, কিন্তু কেউ মুখ খোলে না। এমনকি পাড়া প্রতিবেশী তাদের মৃত্যু ভেবে কবরে নিয়ে যাওয়ার আয়োজন করলেও তারা কথা বলে না। এখানে তাঁতি বইয়ের জিদটি ছিল অযুক্তি এবং জেদ রক্ষা নিজেদের জীবনকে ও ঝুঁকির মুখে ফেলার মতো। ২ ক, তুই দুইটা খা, আমি একটা খাবো উক্তিটি কে কোন প্রসঙ্গে বলেছিলেন, ব্যাখ্যা করো। উত্তর, উক্তিটি তাঁতি তার বউকে উদ্দেশ্য করে বলেছেন।
প্রসঙ্গ। তাতেও তার বউ মধ্যে 3টি মাছ খাওয়া নিয়ে ঝগড়া বাঁধে। কে 2টি মাছ খাবে আর কে একটি। এ বিবাদ মীমাংসা না হওয়া তারা ঠিক করে যে চুপ করে শুয়ে থাকবে। যে আগে কথা বলবে সে একটি মাছ পাবে। এর জেদ রক্ষা করতে গিয়ে তারা মৃত্যু সেজে থাকে এবং গ্রামবাসী তাদের কবর দিতে নিয়ে যায়। যখন কবরে তাদের উপর মাটি ফেলা শুরু হয় তখন প্রাণের ভয়ে তাঁতি আর চুপ থাকতে না পেরে লাফিয়ে উঠে এই উক্তিটি করে। ব্যাখ্যা। উক্তিটি তাঁতিও তার বইয়ের চরম একঘেয়ামি বা জেদের বহিঃপ্রকাশ। তুচ্ছ 3টি মাছের লোভ এবং হার না মানার মানসিকতা তাদের মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মাটির নিচে চাপা পড়ার উপকর্ম হলে তাঁতির মনে মৃত্যুভয় জাগে এবং সে নিজের জেদ বিসর্জন দিয়ে পরাজয় স্বীকার করে নেয়। 2 খ। জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকে সমস্যায় ফেলে। কথাটির তাৎপর্য জিদ গল্পের আলোকে মূল্যায়ন করো। উত্তর। জসীমউদ্দীন জিদ গল্পের এক সাধারণ তাঁতি দম্পতি অহেতুক জেদের মাধ্যমে ফুটে উঠেছে কিভাবে জেদ মানুষকে স্বাভাবিক জীবনকে বিপর্যয় ও জটিল করে তোলে। জীবনকে জটিল করে তোলা। 3টি মাছ ভাগ করা নিয়ে সামান্য এক বিবাদকে কেন্দ্র করে তাঁতি ও তার বউ কথা বলা বন্ধ করে দেয়। এ জেদের কারণে তারা অনাহারে দিন কাটায় এবং শেষ পর্যন্ত জীবন্ত অবস্থায় কবরে যাওয়ার মতো ভয়াবহ ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যকে সমস্যায় ফেলা। তাদের এই নীরবতার কারণে পাড়ার লোকেরা ভেবে নেয় তারা মারা গেছে। ফলে প্রতিবেশী তাদের জন্য শোক করে, কবর খোঁড়ে এবং দাফন করার কঠিন কাজগুলো সম্পূর্ণ করে। মোল্লা সাহেব এবং সঙ্গে লোকগুলো তাদের ভূতের ভয়ে আতঙ্কিত হয়ে পালিয়ে প্রাণ বাঁচায়। পরিণাম। তাদের এই জেদ কোনো মহৎ উদ্দেশ্য ছিল না, বরং ছিল হাস্যকর ও তুচ্ছ। এর ফলে তারা নিজেরা যেমন বিপদে পড়েছিল তেমন সমাজের মানুষকে অকারণে কষ্ট ও আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। পরিশেষে বলা যায় অযৌক্তিক জেদ মানুষের বিবেক ও কাণ্ডজ্ঞান লোপ করে দেয়। গল্পে দেখা যায় তাঁতি ও দম্পতি জেদ কেবল তাদের জীবনকে সংকটাপন্ন করেনি বরং পুরো গ্রাম ও সমাজকে বিভ্রান্ত ও ব্যস্ত করে তুলেছিল। তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য অহেতুক জেদ পরিহার করা একান্ত প্রয়োজন। চলো আমরা বইতে ফিরে যাই। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।